গণভবন থেকে পালাতে ৪৫ মিনিট সময় পান শেখ হাসিনা। ছাত্র জনতার বিজয় হলেও হাসিনার হলো পতন। তবে গণভবন থেকে পালাতে হাসিনা সময় পেয়েছিল মাত্র ৪৫ মিনিট। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। দীর্ঘ ১৫ বছর একটানা ক্ষমতার চূড়ায় তিনি বসে থাকলেও দেশ ছেড়ে পালাতে তাকে বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৪৫ মিনিট। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তবে বাংলাদেশে শেখ হাসিনার শেষ কয়েকটি দিন ছিল বড়ই অস্থির। এমনকি শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন ক্ষমতায়, কিন্তু শেষমেশ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি ছিল অভাবনীয় এক ঘটনা। কেননা বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হয়ে কোনো ব্যক্তিকে এভাবে দেশ ছেড়ে পালানোর নজির দেখা যায়নি। যদিও এই ঘটনা ঘটে যাওয়ার পর নানা নাটকীয়তা হয়েছে টানা ১৫ বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ঘিরে। এর আগে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে চলমান বিক্ষোভের পর দেশব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়ে। সরকার বিক্ষোভের দমন পীড়নে হতাহত হয় অসংখ্য মানুষ। তবুও আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ কেবল বাড়তেই থাকে। পরিস্থিতি চলে যায় ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে। রবিবার বিকেলেই আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনার কানে এমন খবর পৌঁছে দেন। তারা জানান, বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে পিছু হটে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু এমন বাস্তবতা মেনে নিতে নাছোড়বান্দা শেখ হাসিনা ছিলেন নারাজ। তার আদেশে কর্তৃপক্ষ রোববার সন্ধ্যা ৬টা থেকে শুট অন সাইট কারফিউ জারি করে। এতে শৃঙ্খলা পুনরুদ্ধার করতে অনেক পুলিশ ও সামরিক ইউনিট মাঠে নামে। শেখ হাসিনা ভেবেছিলেন এভাবে বল প্রয়োগ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতনরা তাকে দিয়ে রেখেছিলেন ভিন্ন বার্তা। তারা সাবধান করেছিলেন, দেশের এই পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। সোমবার সকালে ঠিকই কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ ব্যাপকভাবে মিছিলে নামে। দুপুরের দিকে যখন বিক্ষোভকারীরা সামরিক বাহিনীকে ফুল দিতে শুরু করে এবং অফিসাররা যখন বিক্ষোভকারীদের আলিঙ্গন করে, তখন এটা স্পষ্ট যে খুব দ্রুত পরিবর্তন হয়েছে কোনো কিছু। ততক্ষণে শেখ হাসিনার আশেপাশের চিত্রটা বেশ ভিন্ন। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন হাসিনা। এ নিয়ে সোমবার সকাল 10:30টার দিকে ৩ বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা দিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরও ক্ষোভ জানিয়ে বলেন, আপনাদের বিশ্বাস করেই শীর্ষ পদে বসিয়েছিলাম, কিন্তু আগের দিনে জনগণের সাথে মিশে যাওয়া সেনাবাহিনী পরিস্থিতি পর্যালোচনা করে বুঝে গিয়েছিল যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ সময় আইজিপিও জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। এতে কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আলোচনা করেন এবং শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন, কিন্তু তাতেও শেখ হাসিনা ক্ষমতা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার ব্যাপারে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও নাকি ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলে তাকে পদত্যাগে রাজি করান। শেখ হাসিনা তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়ে গেছে। গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীদের পৌঁছাতে লাগতে পারে ৪৫ মিনিট। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে, তাতে শেখ হাসিনার জীবন হতে পারে বিপন্ন। এ বিবেচনায় সরকারি বাসভবন গণভবন থেকে পালাতে তাকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন গোয়েন্দারা। তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা। বলা চলে ১৫ বছরের শাসন আমলে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত সময় সবচেয়ে বেশি অস্থিরতার মধ্য দিয়ে গেছেন আয়রন লেডি বলে খ্যাত হাসিনা।